হাই এভরিওয়ান। তো এই ক্লাসে তোমরা দেখতে পাবে হ্যালো অ্যালকেনের ভিন্ন প্রস্তুতি এবং তার সাথে সাথে হ্যালো অ্যালকেনের ভৌত ধর্ম কীরকম হয় এই জিনিসগুলো। তাহলে হ্যালো অ্যালকেনের প্রস্তুতি তুমি যদি ফার্স্ট রিয়াকশান দেখো, তাহলে ফার্স্ট রিয়াকশান যেটা আছে সেটা হচ্ছে অ্যালকোহল থেকে। তাহলে অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন কীভাবে প্রস্তুত করা হয়। আচ্ছা, এখানে মেকানিজম দেখার জন্য আমরা অ্যালকোহলের সাথে অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতি এটাকে দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি যে হ্যালো অ্যালকেন পাবে তার মেকানিজমটা একরকম হয়। আর বিতে লিখব 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহল থেকে, তাহলে এদের ক্ষেত্রে মেকানিজমটা আরেক রকম হয়। তাহলে প্রথমে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি হ্যালো অ্যালকেন কীভাবে পাবে। তাহলে 1 ডিগ্রি একটা অ্যালকোহল ধরে নাও যে CH3CH2 Br, এটা হচ্ছে 1 ডিগ্রি CH3CH2OH, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখানে তুমি যদি কোনো হ্যালোজেন অ্যাসিড দাও, হ্যালোজেন অ্যাসিড মানে হয় HCl, HBr, HI এগুলো হয়েছে, তখন কি হবে এই OHটা ওই হ্যালোজেন অ্যাসিডের এইচের সাথে বিক্রিয়া করে জল তৈরি করবে। সাপোজ এখানে দেওয়া আছে তোমার HBr, তাহলে এখানে OHটা এইচের সাথে বিক্রিয়া করে জল তৈরি করবে আর বেরিয়ে যাবে, আর বিআরটা ওই জায়গায় ঢুকে যাবে, প্রোডাক্ট কী হবে CH3CH2Br প্লাস H2O, এটা হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, মেকানিজম কী হয়, তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে একরকম মেকানিজম হয়, 2 ডিগ্রি 3 ডিগ্রির ক্ষেত্রে আরেকরকম মেকানিজম হয়। তাহলে এখানে আছে তোমার CH3CH2OH, আর HBr থেকে তুমি পাবে H প্লাস আর Br মাইনাস। তাহলে অক্সিজেনের আছে লোন পেয়ার, তাহলে লোন পেয়ারের দুটো ইলেকট্রন ও দেবে H প্লাসকে, কারণ H প্লাসে ইলেকট্রন কম আছে। তাহলে কি গঠন করবে CH3CH2, অক্সিজেনের হাইড্রোজেন একটা ছিল আর একটা হাইড্রোজেন এসছে, অক্সিজেন ইলেকট্রন দিয়েছে তার জন্য পজিটিভ চার্জ হলো। এরপরে স্টেপে কী হবে দেখো, ওই যে Br মাইনাসটা পড়েছিল ওই Br মাইনাসটা অ্যাটাক করবে এই যে কার্বনে OH2টা লেগে আছে। OH2 মানে কি, H2O জল। তাহলে যখনই Br মাইনাস অ্যাটাক করবে ওখান থেকে ওই বন্ধনের দুটো ইলেকট্রন নিয়ে OH2টা বেরিয়ে যাবে। তাহলে ও এর মাথায় প্লাস ছিল, দুটো ইলেকট্রন পেয়ে যাওয়া মানে ওই পজিটিভ চার্জটা নিউট্রাল হয়ে যাবে। তাহলে কি তৈরি হবে CH3CH2Br প্লাস জল। জলটা না লিখলেও কোনো সমস্যা নেই, যেহেতু ওটা ইনঅর্গানিক প্রোডাক্ট। তাহলে যখন তুমি অ্যালকোহলের সাথে হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া করাবে তখন তোমার হ্যালো অ্যালকেন তৈরি হবে, জাস্ট OHটা বের করবে আর বিয়ারটা ঢুকিয়ে দেবে। এবার মেকানিজমটা কীভাবে হয় সেটা আমরা 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে দেখলাম হলো। এরপরে যদি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল থাকে সেই ক্ষেত্রে কী করবে, তাহলে ধরো CH3CHOH CH3, তাহলে এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি অ্যালকোহল হলো। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলে ধরো HBr দিয়েছো, এখানেও সেম। তাহলে অক্সিজেনের লোন পেয়ার আছে, ওই লোন পেয়ারের দুটো ইলেকট্রন H প্লাসকে দেবে আর Br মাইনাসটা পড়ে থাকবে। তাহলে কি তৈরি করবে CH3 এটা হয়ে যাবে OH2 প্লাস হলো। এরপরের স্টেপে এখান থেকে জলটা বেরিয়ে যাবে। তাহলে জলটা যদি বেরিয়ে যায় তাহলে কি পড়ে থাকবে CH3 এই কার্বনে পজিটিভ চার্জ, কারণ কার্বনটা একটা বন্ড ভেঙে গেছে। এরপরে তোমার ওখানে পড়ে আছে Br মাইনাস, তাহলে Br মাইনাসটা এখানে জাস্ট অ্যাড হয়ে যাবে। তাহলে CH3Br হলো। তাহলে 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে তোমার বিক্রিয়াটা কীভাবে হচ্ছে SN1 মেকানিজমে, আর 1 ডিগ্রির ক্ষেত্রে বিক্রিয়াটা কীভাবে হচ্ছে SN2 মেকানিজমে। SN1 SN2 পরে আরেকবার ডিটেলসে পড়িয়ে দেবো, এখন জাস্ট এভাবে জিনিসটা মনে রাখো, পরে SN1 SN2 হওয়ার পরে এই জিনিসটা আরও ক্ল্যারিফাই আসবে হলো। নেক্সট, হ্যালোজেন অ্যাসিডের সক্রিয়তা। হ্যালোজেন অ্যাসিডের সক্রিয়তা, তাহলে তুমি যে বিভিন্ন হ্যালোজেন অ্যাসিডের সাথে বিক্রিয়া করাচ্ছ তাদের মধ্যে কোনটা বেশি সক্রিয়। ধরো HI আছে, HBr আছে, HCl আছে, এই তিনটের মধ্যে কোনটা বেশি সক্রিয়। তাহলে HI এর ক্ষেত্রে ধরো হাইড্রোজেনের আকার এরকম, তাহলে সবগুলোই হাইড্রোজেনের আকার সেম থাকবে। তাহলে আয়োডিনের আকার যেহেতু একদম গ্রুপের নিচের দিকে আছে তার জন্য বড় সবচেয়ে কীভাবে থাকে
উপরে এফ, তারপরে সিএল, তারপরে বিআর, তারপরে আই। যত নিচের দিকে নামবে আকারটা বাড়বে। তাহলে আইয়ের সবচেয়ে বড়, তারপরে বিআর, তারপরে ধরো সিএল। তাহলে দেখো এই দুটো সেন্টারের মধ্যে ডিস্টেন্স এইচ আইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি। দুটো সেন্টারের মধ্যে ডিস্টেন্সটাকে কী বলা হয়? বন্ধন দৈর্ঘ্য। তাহলে বন্ধন দৈর্ঘ্য যত বেশি হবে ওই বন্ধনটা তত বেশি উইক হবে, ইজিলি ভেঙে যাবে। তাহলে এইচ আইয়ের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যটা বেশি হওয়ার জন্য ওটা ইজিলি ভেঙে যাবে, তার জন্য বিক্রিয়াটা ভালোভাবে হবে। তার জন্য এইচ আইয়ের সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপরে এইচ বিআর, তারপরে এইচ সিএল। হলো। আচ্ছা, এরপরে গ্রোভের পদ্ধতি। গ্রোভের পদ্ধতির মাধ্যমে কীভাবে হ্যালো অ্যালকেন তৈরি করা যায়। তাহলে গ্রোভের পদ্ধতির ক্ষেত্রে কি করা হয়? 1 ডিগ্রি ও 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন প্রস্তুত করা হয়। হয়েছে? বিক্রিয়াটা কী হয়? CH3CH2OH, যেটা তোমার 1 ডিগ্রি অ্যালকোহল। এখানে তুমি HCl দিয়ে দাও, আর দিতে হবে অনার্দ্র ZnCl2। অনার্দ্র মানে কি? ওই ZnCl2তে কোনো জল বা ময়েশ্চার থাকা চলবে না, শুকনো আর কি। আচ্ছা, এটা কী হিসাবে কাজ করে? অনুঘটক হিসাবে। অনার্দ্র ZnCl2টা অনুঘটক হিসাবে কাজ করে, মানে বিক্রিয়ার বেগটা বাড়াতেও সাহায্য করে। হলো। তাহলে এখানে HCl আছে, তাহলে আগের মতোই এখান থেকে OH আর হাইড্রোজেন মিলে জল তৈরি করবে, আর সিএলটা OH-এর জায়গায় চলে আসবে। তাহলে CH3CH2Cl প্লাস জল। আচ্ছা, এটা তোমরা বাড়িতে করবে। CH3OH, এখানেও সেম ZnCl2 আর HCl। হলো। এরপরে ব্রোমো অ্যালকেন প্রস্তুতি। তাহলে ব্রোমো অ্যালকেন মানে কি? যেখানে অ্যালকেনে ব্রোমিন গ্রুপটা যুক্ত থাকবে সেটাকে বলা হবে ব্রোমো অ্যালকেন। তাহলে ধরো CH3CH2OH আর HBr আছে, এখানে ধরো H2SO4 উপস্থিত আছে। তাহলে H2SO4টাও ওই অনুঘটকের কাজ করে। তাহলে এখানে কি হবে? ওই OH আর হাইড্রোজেন মিলে জল তৈরি করবে, আর OH-এর জায়গায় বিআরটা চলে আসবে। তাহলে CH3CH2Br, আর তার সাথে জল উৎপন্ন হবে, যেটা আমার দরকার নেই। হয়েছে? আচ্ছা, ধরো CH3CH2OH, এখানে আছে KBr, H2SO4। তাহলে H2SO4টাও ওই অনুঘটক হিসাবেই কাজ করে, তাহলে ওর রোলটা সেরকম কিছু নেই। তাহলে এখানে যে KBr OH মানে অ্যালকোহল, তাহলে OH-এর জায়গায় কে আসবে? বিআর আসবে, তাহলেই হয়ে গেল। তাহলে CH3CH2Br। আচ্ছা, এখানে ধরো CH3CH2, এগুলো আয়োডো অ্যালকেন, ব্রোমো অ্যালকেন হলো। এরপর হচ্ছে আয়োডো অ্যালকেন। আয়োডো অ্যালকেন প্রস্তুতি। তাহলে ধরো CH3CH2OH আছে, এখানে তুমি দিচ্ছ HI আর রিফ্লাক্স। রিফ্লাক্স মানে হচ্ছে একটা পদ্ধতি রসায়নে, যেখানে দুটো বিক্রিয়ক তাদের মধ্যে বিক্রিয়াটা দ্রুত করানোর জন্য বা ভালো করানোর জন্য ওই পদ্ধতিটা অবলম্বন করা হয়। হয়েছে? এটুকু মাথায় রাখো, বাদবাকি কিছু মাথায় রাখার দরকার নেই। তাহলে রিফ্লাক্স মানে ওটাই। তাহলে এখানে যখন তুমি অ্যালকোহলে HI দেবে, তাহলে OH আর H মিলে জল তৈরি করবে, আর আয়োডিনটা ওই OH-এর জায়গায় চলে আসবে। তাহলে কী হবে? CH3CH2I প্লাস জল। আচ্ছা, এরপরে ধরো CH3CH2OH আছে, এখানে দিচ্ছ KI দিচ্ছ, আর H3PO4 দিচ্ছ। তাই এখানে আয়োডিন দিয়েছ, তাহলে OH-এর জায়গায় কে যাবে? আয়োডিন যাবে। এরপরে ধরো ফসফরাস হ্যালাইডের সাথে বিক্রিয়া। হয়েছে? তাহলে ফসফরাস হ্যালাইড বলতে কি? ধরো PCl5, PCl3, PBr3, এইগুলো ফসফরাসের সাথে হ্যালোজেন থাকলে সেগুলোকে বলা হয় ফসফরাস হ্যালাইড।
তাহলে ধরো তোমার কাছে অ্যালকোহল আছে CH3 CH2OH, এখানে তুমি দিচ্ছ PCl5, তাহলে কি হবে, OH বেরোবে আর Clটা ঢুকবে, তাহলে CH3 CH2Cl, এর সাথে সাইড প্রোডাক্ট কী হয়, POCl3 প্লাস HCl। সাইড প্রোডাক্ট মনে রাখার খুব একটা দরকার নেই, তাহলে এখানে মেন প্রোডাক্ট হচ্ছে CH3 CH2Cl হলো। ধরো CH3 CH2OH আছে, এখানে দিচ্ছ তুমি PBr3, তাহলে কী হবে, ওই OH এর জায়গায় Br ঢুকবে, তাহলে CH3 CH2Br প্লাস H3PO3, H3PO3 সাইড প্রোডাক্ট। তাহলে সাইড প্রোডাক্ট মনে না রাখলেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, এটা বাড়িতে করবে CH3 CH2OH, এখানে তুমি দিচ্ছ PCl3 হলো। আচ্ছা, এরপরে থায়োনিল ক্লোরাইডের সাথে বিক্রিয়া, থায়োনিল ক্লোরাইড মানে SOCl2, এর সাথে বিক্রিয়া। দেখো অ্যালকোহল যখন SOCl2 সাথে বিক্রিয়া করবে, এটা বুঝতে পারছো যে OH গ্রুপটা বেরিয়ে যাবে আর Clটা ঢুকে যাবে, তাহলে CH3 CH2OH, এখানে তুমি যদি SOCl2 দাও কার উপস্থিতিতে, পিরিডিন, তাহলে কী তৈরি করবে, CH3 CH2Cl প্লাস SO2 প্লাস HCl। এখানে সাইড প্রোডাক্টগুলো ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র এই বিক্রিয়ার ক্ষেত্রে সাইড প্রোডাক্ট কী হচ্ছে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে যখন তুমি অ্যালকোহলের সাথে SOCl2 আর পিরিডিন দিচ্ছ, তখন তোমার CH3 CH2Cl SO2 গ্যাস আর HCl গ্যাস উৎপন্ন হচ্ছে, তাহলে যে বিকারের মধ্যে তুমি বিক্রিয়াটা করছো সেখানে শুধুমাত্র ওই CH3 CH2Clটাই পড়ে থাকবে, আর SO2 আর HCl গ্যাস হওয়ার জন্য ওই বিকার থেকে উড়ে যাবে। তাহলে যেহেতু ওখানে পিওর প্রোডাক্ট তুমি পাচ্ছ, মানে CH3 CH2Cl বা ইথাইল ক্লোরাইড তুমি পাচ্ছ, ওখানে অন্য কোনো সাইড প্রোডাক্ট ওর সাথে মিশে নেই, তাহলে বিশুদ্ধ CH3 CH2Cl পাওয়া যাচ্ছে। তার জন্য এই পদ্ধতিটা হচ্ছে ক্লোরো অ্যালকেন প্রস্তুতির সবচেয়ে বেস্ট পদ্ধতি হলো। তাহলে কী লিখবে, যে এই বিক্রিয়ায় SO2 ও HCl গ্যাস হওয়ার জন্য বিক্রিয়া সিস্টেম থেকে বেরিয়ে যায়, ফলে বিশুদ্ধ ক্লোরো অ্যালকেন পাওয়া যায় হলো। আচ্ছা, এরপরে নেক্সট আছে 2 নম্বর, হাইড্রোকার্বন থেকে। তাহলে অ্যালকোহল থেকে কীভাবে প্রিপারেশন করবে, সব রিয়াকশানগুলো শেষ হলো। এরপর হচ্ছে হাইড্রোকার্বন থেকে। হাইড্রোকার্বন মানে কি, যেখানে কার্বন আর হাইড্রোজেন থাকবে আর কি, সেটা হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে ধরো CH4 আছে, সেখানে তুমি Cl2 সাথে বিক্রিয়া করাবে, কার উপস্থিতিতে, Hν বা আলো বা সূর্যালোক, ঠিক আছে। কি হবে, হাইড্রোজেন বের করবে আর Cl ঢোকাবে, তাহলে CH4 একটা হাইড্রোজেন বের করো, Cl ঢোকাও, তাহলে কী তৈরি হবে, CH3Cl। যদি দুটো হাইড্রোজেন বের করো, দুটো Cl ঢোকাও, তাহলে কী তৈরি হবে, CH2Cl2। তিনটে বের করলে CHCl3, চারটা বের করলে CCl4 হলো। আচ্ছা, এরপরে ধরো CH3 আছে, এখানে তুমি Cl2 দিচ্ছ আর Hν দিচ্ছ, তাহলে কী হবে, যে কোনো জায়গায় একটা হাইড্রোজেন বের করে তুমি Cl ঢোকাতে পারো, তাহলে CH3 CH2Cl এটা হতে পারে। আচ্ছা, এরপরে এখানে তুমি যদি আবার Cl2 Hν দাও, তাহলে দেখো হাইড্রোজেন এখান থেকেও বেরোতে পারে, এখান থেকেও বেরোতে পারে, তাহলে যদি মাঝের থেকে বেরোয় কী তৈরি হবে, CH3 CHCl2, যদি ধারের থেকে বেরোয় তাহলে CH2Cl CH2Cl, এগুলো তৈরি হবে। তাহলে এইভাবে বিক্রিয়াটা সম্পন্ন হয় আর কি। এরপরে তুমি যদি আবার বিক্রিয়া করাও, তাহলে একবার বেরোবে এই CH থেকে, আর একবার হাইড্রোজেন বেরোবে CH3 থেকে, আর নিচেরটার ক্ষেত্রে এখান থেকে বেরোবে, কারণ এদিকেও CH2 আছে আর ওদিকেও CH2 আছে। এগুলো অত ডিটেলসে দরকার নেই, তাহলে শুধুমাত্র এইটুকু জানলেই হবে, হয়েছে। এরপরে ধরো
তোমার একটা রিঅ্যাক্ট্যান্ট আছে CH3 CH CH3 CH2 CH3, এখানে তুমি Cl2 আর H নিউ দিচ্ছ, তাহলে এই ক্ষেত্রে প্রোডাক্ট কী হবে? হয়েছে? তাহলে এখানে হাইড্রোজেন এটাও বেরোতে পারে, এটাও বেরোতে পারে, এটাও বেরোতে পারে, এটাও বেরোতে পারে, সব হাইড্রোজেনগুলো কিন্তু আলাদা। তাহলে কোন হাইড্রোজেনটা বেরিয়ে Cl ঢুকবে এটা কি করে বুঝবে? এই সম্পর্কিত একটা ভিডিও তোমাদের ইউটিউবে আগেই দেওয়া আছে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওই ভিডিওটা আগে দেখে এসো, তারপরে এখানে প্রোডাক্টটা বুঝতে পারবে। ঠিক আছে, এখনই ওই ভিডিওটা দেখো, তারপরে এখানে আবার ঘুরে আসবে। তাহলে এখানে প্রোডাক্টটা পাওয়া যায় যেটা CH3 CH CH3 CH Cl CH3 হয়ে যায়, এটা হচ্ছে মেজর। তাহলে এই ভিডিওটা নিশ্চয়ই দেখে এসছো, তাহলে এটা বুঝতে পারলে যে কেন এটা তৈরি হচ্ছে। হলো? আচ্ছা, এরপরে এই সেম রিয়াকশানটাই যদি Br2H নিউ এর উপস্থিতিতে করা হয়, তাহলে প্রোডাক্টটা হয়ে যাবে CH3 Br CH2 CH3। হলো? আচ্ছা, এরপরে ওই ভিডিওটা দেখে এলে সব রিয়াকশানটা ভালো করে বুঝতে পারবে। ওই ভিডিওটায় কী কী লেখা আছে ওটা আগে লিখে নাও, ঠিক আছে? তারপরে এখান থেকে লিখবে, এখান থেকে তারপরে লিখবে। এরপরে অ্যালাইলিক ও বেঞ্জাইলিক হ্যালোজিনেশন। তাহলে এলাইলিক পজিশন কোনটা, বেঞ্জাইলিক পজিশন কোনটা, এগুলো তোমরা জানো। তাহলে ওই অ্যালাইলিক বা বেঞ্জাইলিক পজিশনে হ্যালোজিনেশন কীভাবে করানো হয়? তাহলে ধরো একটা বেঞ্জিরিং আছে, তারপরে CH3 আছে, তাহলে এই যে পজিশনটা এটাকে বলা হয় বেঞ্জাইলিক পজিশন। বেঞ্জিরিংয়ের পরের কার্বনটাকে কী বলা হয়? বেঞ্জাইলিক কার্বন। তাহলে এখানে যখনই তুমি Br2 আর H নিউ দিয়ে দেবে, কী হবে? ওই বেঞ্জাইলিক পজিশনের হাইড্রোজেন বেরোবে আর ওর জায়গায় একটা Br ঢুকে যাবে। তাহলে কী তৈরি হবে? CH2 Br। হলো? আচ্ছা, ধরো CH2 ডাবল বন্ড CH3 আছে, এখানে তুমি দিচ্ছ Br2 আর H নিউ, তাহলে এখানে কী হবে? ওই অ্যালাইলিক পজিশনে হাইড্রোজেন বেরোবে আর ওর জায়গায় একটা Br ঢুকে যাবে। তাহলে CH2 ডাবল বন্ড CH2 Br। হলো? আচ্ছা, এরপরে এটার মেকানিজমটা একটু দেখব। তাহলে আমার ছিল Cl2, তো তাহলে Cl মানে কি? 3টা লোন পেয়ার থাকে। তাহলে দেখো পাশাপাশি দুটো ক্লোরিনে টোটাল 6টা লোন পেয়ার আছে, এই জন্য রিপালশন শুরু হয়। রিপালশন শুরু হলে কি হবে? ওই হিট বা আলো বা H নিউর উপস্থিতিতে রিপালশন শুরু হলে এই বন্ধনের মধ্যে ওই মানে Cl বন্ধনের মধ্যে যে দুটো ইলেকট্রন আছে, ওই দুটো ইলেকট্রন দুটো Cl ভাগ করে নেবে। মানে কি তৈরি করবে? তাহলে অলরেডি 3টে লোন পেয়ার ছিল, আরও একটা ইলেকট্রন পেল। হয়েছে? এটাকে তুমি লিখতে পারো 2Cl ডট। আমি 3টে লোন পেয়ার না দেখিয়ে শুধুমাত্র একটা ইলেকট্রন ডট দেখালাম, মানে ফ্রি রেডিক্যালটা দেখালাম আর কি। হলো? আচ্ছা, এটা গেল ফার্স্ট স্টেপ। এরপরে ধরো তোমার রিঅ্যাক্ট্যান্ট আছে এটা CH2 ডাবল বন্ড CH3টা এইভাবে দেখাচ্ছি। তাহলে এটা যখনই এই Cl ডটকে দেখতে পাবে, তখনই ওই অ্যালাইলিক পজিশনের যে হাইড্রোজেন, ওই বন্ডটা ভেঙে দুটো ইলেকট্রন, একটা হাইড্রোজেন নেবে আর একটা কার্বন নেবে। কি বললাম? অ্যালাইলিক পজিশনে কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো আছে, সেখানে কার্বন হাইড্রোজেন বন্ডটা ভেঙে একটা ইলেকট্রন কার্বন নেবে আর একটা ইলেকট্রন H নেবে। তাহলে কি তৈরি করবে? CH2 ডাবল বন্ড CH2 ডট। তাহলে ওখানে কী ছিল? Cl ডট। তাহলে CH2 ডট আর Cl ডট মিলে একটা বন্ধন তৈরি করবে। তাহলে CH2 ডাবল বন্ড CH2 Cl। এই হচ্ছে তোমার মেকানিজম। তাহলে মনে রাখবে যে অ্যালাইলিক বা বেঞ্জাইলিক যেটাই দেওয়া থাকে না কেন, সেখান থেকে তোমাকে আগে ফ্রি রেডিক্যাল তৈরি করবে। ফ্রি রেডিক্যাল কীভাবে তৈরি করবে? ওই ডাবল বন্ডের কার্বন তার পরের কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেন কার্বনের মধ্যে দুটো ইলেকট্রন, একটা নেবে কার্বন আর একটা নেবে হাইড্রোজেন। তাই ফ্রি রেডিক্যাল পেয়ে গেলে, ওই ফ্রি রেডিক্যালের সাথে তুমি Cl ডটের বিক্রিয়া করে দেবে, তাহলেই হয়ে গেল। হয়ে যায়? আচ্ছা, এখানে দেখবে একটা রেজোনেন্স দেখানো আছে যে এই ডটটা এখানে আসতে পারে, এই ডাবল বন্ডের দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন এখানে আসতে পারে, আর একটা ইলেকট্রন এই কার্বনের মাথায় চলে যাবে। তাহলে কি তৈরি হবে?
CH2 ডট CH ডাবল বন্ড CH2। তাহলে এখানে তুমি যদি Cl ডট দিয়ে দাও তাহলে Cl ডট আর এই ডটে একটা বন্ড করবে, তাহলে কি তৈরি হবে? CH2 এখানে Cl, এখানে CH2 CH ডাবল বন্ড CH2। তাহলে দেখো এই দুটো প্রোডাক্ট কিন্তু একই। উপরেরটাও আছে CH2 ডাবল বন্ড CH CH2 Cl, আর এটা ঘুরিয়ে লেখা আছে CH2 ডাবল বন্ড CH CH2 Cl। তাহলে এটা গেল তোমার মেকানিজম। এরপরে ওই যে বিভিন্ন সাবস্ট্রেট ইউজ করছি, এই যে বেঞ্জাইল, এটা বেঞ্জাইলিক পজিশনে করাচ্ছি, এটা অ্যালাইলিক পজিশনে করাচ্ছি, তাহলে এদের সক্রিয়তার ক্রম কি হবে, কার সক্রিয়তা সবচেয়ে বেশি হবে? তাহলে এটা লিখবে যে সাবস্ট্রেটের সক্রিয়তার ক্রম। তাহলে কার সবচেয়ে বেশি হয়? সবচেয়ে বেশি হয় বেঞ্জাইলিকের, তারপরে অ্যালাইলিকের, তারপরে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে ভিনাইলিক, অ্যারাইলিক। হয়েছে? কেন বলো তো? কারণ বেঞ্জাইলিক থেকে তুমি যে ফ্রি রেডিক্যালটা পাচ্ছ সেটা দেখো রেজোনেন্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করবে। অনেকগুলো রেজোনেন্স তুমি ওখানে পাবে। কীরকমভাবে? ধরো এখানে ইলেকট্রনটা এলো, এখানে ইলেকট্রনটা এলো, এখানে ইলেকট্রন উঠে গেলো, এটা একটা পাবে। আবার নেক্সট স্টেপে এখান থেকে যাবে ইলেকট্রন। এইভাবে অনেকগুলো রেজোনেন্স পাওয়া যাবে। তার জন্য বেঞ্জাইলিকটা সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ বা সবচেয়ে বেশি সক্রিয় হয়। তারপরে অ্যালাইলিক, তাহলে অ্যালাইলিক থেকে কী রেডিক্যাল পাবে? CH2 ডাবল বন্ড CH CH2 ডট। তাহলে এটাও রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি লাভ করবে। আচ্ছা 3 ডিগ্রি, 3 ডিগ্রি থেকে কী পাবে? ধরো কার্বনের সাথে 3টে CH3 আছে, এখানে ডট। তারপরে 2 ডিগ্রি, তাহলে ধরো কার্বনের সাথে 2টা CH3 একটা হাইড্রোজেন আছে, এখানে ডট। 1 ডিগ্রির ক্ষেত্রে ধরো CH3 CH2 ডট। ভিনাইলিকের ক্ষেত্রে CH2 ডাবল বন্ড CH ডট। অ্যারাইলিকের ক্ষেত্রে বেঞ্জিন রিংয়ে রেডিক্যাল। তাহলে মনে রাখবে যে ডাবল বন্ডের কার্বনের উপর যদি রেডিক্যাল থাকে বা মুক্তমূলক থাকে সেটা কিন্তু একদম আনস্টেবল হয়। তার জন্য এদের সক্রিয়তা বা রেট সবচেয়ে কম হলো। এরপরে ওই হ্যালোজেনের সাথে যে বিক্রিয়াগুলো হচ্ছিল, যেমন ওই Cl2 Br2 I2 এগুলোর সাথে বিক্রিয়া করাছিলাম না, তাহলে হ্যালোজেনের সাথে বিক্রিয়ার যখন তুমি ওই অ্যালকেনের সাথে F2 বা Cl2 বা Br2 বিক্রিয়া করাবে, সেই বিক্রিয়াটা হবে তাপমোচী। বুঝলে? তাহলে F2 Cl2 Br2 বিক্রিয়া করালে সেই বিক্রিয়া থেকে তাপ উৎপন্ন হবে, মানে তাপমোচী। আর অ্যালকেনের সাথে যখন তুমি I2 এর বিক্রিয়া করাবে সেটা হবে তাপগ্রাহী। হলো? আচ্ছা এরপরে তাহলে যদি বলে যে সক্রিয়তার ক্রম কি হবে? সক্রিয়তার ক্রম মানে F2 Br2 Cl2 I2 এদের মধ্যে সক্রিয়তা কার বেশি? F2 Cl2 Br2 I2। দেখো F2 এর ক্ষেত্রে F এর সাইডে ছোটো, তাহলে এখানে ইলেকট্রন আসে, তাহলে ইলেকট্রন কী হবে? প্রচুর রিপালশন শুরু হবে, কারণ বন্ড লেন্থটা খুবই ছোট। তাহলে রিপালশন যদি শুরু হয়ে যায় তাহলে এই বন্ধনের দুটো ইলেকট্রন দুটো F সহজে নিতে পারবে, তার জন্য এটা সবচেয়ে বেশি সক্রিয় হবে। আর যদি I2 এর ক্ষেত্রে বলো, এর আকারটা অনেক বড়, তাহলে এখানে দেখো বন্ধনের ইলেকট্রনগুলো বা লোন পেয়ারগুলো অনেক দূরে দূরে আছে। তাহলে লোন পেয়ার যদি দূরে দূরে থাকে তাহলে ওখানে রিপালশন হবে নি। তাহলে রিপালশন যদি না হয় এই বন্ডটা ভেঙে দুটো ইলেকট্রন সেপারেট বা ভাগ হবে নি। বুঝতে পারলে কি বললাম? যে I2 ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যটা বেশি হয়, তাহলে বন্ধন দৈর্ঘ্য বেশি হলে ওই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলোর মধ্যে রিপালশন বেশি হবে নি। তাহলে রিপালশন যদি বেশি না হয় বা বিকর্ষণ বেশি না হলে ওই বন্ধনের দুটো ইলেকট্রন দুটো আয়োডিন নিতে যাবে নি। বুঝলে? তাহলে যদি ওরকম রিপালশন না হয় তাহলে রিঅ্যাক্টিভিটিটা কমে যাবে বা সক্রিয়তা কমে যাবে। তাহলে F2টা সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে Cl2, তারপরে Br2, তারপরে I2 হলো। এরপরে নেক্সট আছে
ফিঙ্কেল স্টেইন বিক্রিয়া। তাহলে ফিঙ্কেল স্টেইন বিক্রিয়ায় কী হয়, আয়োডো অ্যালকেন প্রস্তুত করা হয়। আয়োডো অ্যালকেন প্রস্তুত করা হয়। কীরকম, ধরো তুমি নিচ্ছ CH3CH2 বিআর, এখানে দিচ্ছ NaI, দ্রাবক হিসাবে দেওয়া থাকে অ্যাসিটোন। অ্যাসিটোন হিসাবে কাজ করে দ্রাবক হিসাবে। তাহলে Na+I-, তাহলে I- এই কার্বনে অ্যাটাক করবে আর এই বিআরটা বেরিয়ে যাবে, মানে লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। তাহলে বিআরের জায়গায় কে আসছে, I আসছে। তাহলে CH3CH2I প্লাস NaBr, দেখো আয়োডো অ্যালকেন তৈরি হয়ে গেল, যেটার নাম হচ্ছে ইথাইল আয়োডাইড। ইথাইল আয়োডাইড হয়েছে। ধরো তোমার রিঅ্যাকট্যান্ট আছে CH3CH2Cl, এখানে দিচ্ছ তুমি NaI আর ওই অ্যাসিডন, যেটা দ্রাবক হিসাবে কাজ করছে। তাহলে প্রোডাক্ট কী পাবে, এটা বাড়িতে করে নেবে। আচ্ছা, নেক্সট সোয়ার্টস বিক্রিয়া। তাহলে সোয়ার্টস বিক্রিয়ার মাধ্যমে কি করা হয়, ফ্লুরো অ্যালকেন প্রস্তুত করা হয়। হয়েছে। তাহলে ফ্লুরো অ্যালকেন মানে কি, যে অ্যালকেনে ফ্লোরিন থাকবে। তাহলে ধরো CH3CH2Cl এটা আছে, তাহলে ওই Cl এর জায়গায় তুমি Fকে আনবে, তার জন্য কি বিকারক দেবে, Hg2F2 এটা দিতে পারো, বা SbF5 এটা দিতে পারো, বা AsF3 এটা দিতে পারো। তাহলে এইগুলো মোটামুটি দিতে পারো। তাহলে কি হবে, ওই Cl এর জায়গায় একটা F চলে আসবে, মানে CH3CH2F হলো। এরপরে নেক্সট রিঅ্যাকশান হান্স-ডিকার বিক্রিয়া। তাহলে হান্স-ডিকার বিক্রিয়ায় কী হয়, দেখো প্রথমে একটা নেওয়া হয় সিলভার অ্যাসিটেটের লবণ, তার সাথে দিতে হয় Br2 আর CCl4। তাহলে কি পাওয়া যায়, ব্রোমো অ্যালকেন পাওয়া যায়। তাহলে বিক্রিয়াটা কীরকম হয়, সিলভার অ্যাসিডের মানে কি, ধরো CH3COOAG হয়েছে, মানে কেসটা এরকম হয়, ধরো CH3COOH এটার নাম কি, অ্যাসিডিক অ্যাসিড। তাহলে এটা যখন ভেঙে যায় CH3COO-H+, এই CH3COO- বলা হয় অ্যাসিটেট আয়ন হলো, বা অ্যাসিটেট। তাহলে এখানে যখন তুমি একটা সোডিয়াম দিয়ে দেবে, ধরো CH3COONA, তাহলে এটার নাম কী হবে, সোডিয়াম অ্যাসিটেট। যদি এখানে Ag দিয়ে দাও বা সিলভার দিয়ে দাও, সেটা কি হবে, সিলভার অ্যাসিটেট। তাহলে এইভাবে সিলভার অ্যাসিটেটের নামকরণটা হয় আর কি। তাহলে CH3COOAG আছে, এখানে তুমি দিচ্ছ Br2 আর CCl4। তাহলে কাজ কি তোমার, এই COOAGটা বের করে দেওয়া আর একটা Br ঢুকিয়ে দেওয়া, তাহলে কী হবে CH3Br। আচ্ছা, COOAGটা কী হবে, একটা CO2 তৈরি করবে আর Agটা একটা বিয়ারের সাথে AgBr তৈরি করবে, ব্যাস। ওই যে COO আছে না, ওটা মানে CO2, তো তাহলে CO2 গ্যাস হিসাবে বেরিয়ে যাবে, আর ওই Agটা ওই বিয়ারের সাথে বিক্রিয়া করে AgBr তৈরি করবে। এরপরে এখানে মনে রাখবে, ওই যে COOAGর সাথে অ্যালকিল গ্রুপগুলো যুক্ত আছে, তার প্রকৃতিটা কীরকম হলে বিক্রিয়ার হার বা বেগটা সবচেয়ে বেশি হবে। তাহলে অ্যালকিল গ্রুপের প্রকৃতি,
তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, ব্যাস। আচ্ছা, এরপরে হান্স ডিকার যে বিক্রিয়াটা করেছিল সেটা ছিল Br2CCl4। এরপরে বার্ন বম সিমোনিনি এরকম একটা বিক্রিয়া আছে যেখানে ওই Br2 জায়গায় I2 ব্যবহার করা হয়। তাহলে কী বললাম? বার্ন বম সিমোনিনি বিক্রিয়া। তাহলে ওখানে Br2 জায়গায় কী ব্যবহার করা হবে? I2। তাহলে ধরো CH3COOAG আছে, এখানে তুমি I2 আর CCl4 দিচ্ছ। তাহলে কি হয়, যখনই I2CCl4 দেবে তখন এই সিলভারের জায়গায় কি আসে? এইখানে যে অ্যালকাইল গ্রুপটা থাকবে সেটা, মানে এখানে CH3 আছে বলে ওই সিলভারের জায়গায় আসবে CH3। তাহলে কীরকম হবে? CH3COOCH3। যদি আমার CH3CH2COOAG থাকতো তাহলে এজির জায়গায় কে আসতো? CH2CH3। তাহলে এখানে যে অ্যালকাইল গ্রুপটা থাকবে সেটাই এই এজি এর জায়গায় কিন্তু আসবে। এটা হচ্ছে বার্ন বম সিমোনিনি বলেছে বা বিক্রিয়া করে দেখিয়েছে আর কি, হলো। তাহলে এখানে এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে যে বার্ন বম সিমোনিনি বলেছে নাকি ফিঙ্কেলস্টেইন বলেছে। এখানেও CO2 গ্যাস তৈরি হয় আর AgI তৈরি হয় আগেরটার মতোই, যেমন ওখানে AgBr CO2 হয়েছিল, এখানে CO2 আর AgI তৈরি হয়, হয়েছে। আর এটা হচ্ছে তোমার এস্টার। কেন এস্টার? কারণ এখানে C++O এই গ্রুপটা আছে, তার জন্য এস্টার হয়েছে। আচ্ছা, এরপরে হ্যালো অ্যালকেনের ভৌত ধর্ম। তাহলে হ্যালো অ্যালকেনের ভৌত ধর্মই প্রথমে দেখা হয় দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতা বলতে যে কোনো একটা পদার্থ জলে বা অন্য কোনো দ্রাবকে কতটা দ্রবীভূত হচ্ছে সেটা হচ্ছে তার দ্রাব্যতা, হলো। তাহলে হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে যেহেতু হাইড্রোজেন বন্ডিং হয় না, তার জন্য ওইগুলো জলে দ্রবীভূত হবে না। তাহলে জলে দ্রবীভূত হওয়ার জন্য হাইড্রোজেন বন্ডিং হতে হয়। তাহলে হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে ওরা হাইড্রোজেন বন্ডিং করতে পারে না। কেন করতে পারে না? কারণ কার্বনের সাথে শুধুমাত্র একটা হ্যালোজেন থাকে আর কার্বনের সাথে হাইড্রোজেন থাকে। তাহলে হাইড্রোজেন বন্ডিং করার শর্ত কি? যে হাইড্রোজেনটাকে বেশি ইলেকট্রোনেগেটিভ আর ছোটো আকারের পরমাণুর সাথে যুক্ত থাকতে হবে। তাহলে এখানে কার্বনটার আকার ছোট, কিন্তু কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি খুব একটা বেশি না হওয়ার জন্য এই যে হাইড্রোজেনগুলো আছে এরা কিন্তু হাইড্রোজেন বন্ডিং করতে পারে না, হয়েছে। তাহলে হাইড্রোজেন বন্ধন না করতে পারার জন্য জলে দ্রবীভূত হয় না, হয়েছে। কিন্তু অ্যালকোহল, ইথার ও বেনজিনে দ্রবীভূত হয়, হলো। এটা গেল 1 নম্বর দ্রাব্যতা। 2 নম্বর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অ্যালকেনের চেয়ে বেশি হয়, অ্যালকেনের চেয়ে বেশি হয়। মানে ধরো তোমার কাছে আছে CH3CH2I আর আছে CH3CH3। তাহলে এখানে দুটো কার্বন, পাশেও দুটো কার্বন আছে, কিন্তু এখানে একটা হ্যালোজেন আছে। তাহলে হ্যালোজেন থাকার জন্য এর ভরটা অনেকটা বেড়ে যাবে। ভর যদি বেড়ে যায় বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্টও বেড়ে যাবে। তাহলে এর কি বলবে? ভর বেশি হয়, ভর বেশি হওয়ার জন্য ভ্যান ডার ওয়াল বল বেশি হবে। যদি কোনো একটা পদার্থের ভর বেশি হয় সেক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ফোর্স বা ভ্যান ডার ওয়াল বলটা বেশি হয়। ভ্যান ডার ওয়াল বল যদি বেশি হয়ে যায় তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। আচ্ছা, ভ্যান ডার ওয়াল বল বেশি হয় এবং ওই যে কার্বন আর হ্যালোজেনের মধ্যে বন্ডটা আছে, তাহলে হ্যালোজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তার জন্য ওটা যাবে ডেল্টা মাইনাস, কার্বনটা ডেল্টা প্লাস। বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য
ওই কার্বন হ্যালোজেনের মধ্যে যে দুটো ইলেকট্রন সেটা হ্যালোজেনের দিকে সরে থাকবে, তার জন্য ওটা দেখিয়েছি ডেল্টা মাইনাস, আর কার্বনটা ডেল্টা প্লাস। তাহলে এই ঘটনাটা হওয়ার জন্য, তাহলে এই বন্ধন ধ্রুবীয় হওয়ার জন্য বা পোলার হওয়ার জন্য, পোলার মানে কেন, তাহলে পোলার মানে হচ্ছে ওই হ্যালোজেনটা ডেল্টা মাইনাস হয়ে গেছে, এখানে ডেল্টা প্লাস, দুটো পোল সৃষ্টি হয়েছে, তাহলে এটাকে বলা হয় পোলার। তাহলে এই বন্ধনটা ধ্রুবীয় বা পোলার হওয়ার জন্য ডাইপোল আকর্ষণ বল কাজ করে। তাহলে অ্যালকেনের চেয়ে হ্যালো অ্যালকেনের বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট বেশি কেন? ফার্স্ট কাজ হচ্ছে তোমার ভ্যান ডার ওয়াল বলটা বেশি, সেকেন্ড হচ্ছে ওই বন্ধনটা ধ্রুবীয় হওয়ার জন্য ডাইপোল আকর্ষণ বল কাজ করছে। তাহলে শর্টে যদি লিখি, 1 নাম্বার ভ্যান ডার ওয়াল বলটা বেশি, 2 নাম্বার ডাইপোল আকর্ষণ বলটা বেশি হয়। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে তো ডাইপোল আকর্ষণ বল কাজ করবে না, কারণ সেখানে কার্বন আর কার্বনের মধ্যেই বন্ধনটা থাকে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য তো নেই। এখানে কার্বন আর হ্যালোজেনের মধ্যে বন্ড থাকার জন্য দুটোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য আছে, ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকার জন্যই এরকম একটা ডাইপোল সৃষ্টি হচ্ছে বা দ্বিমেরু সৃষ্টি হচ্ছে। ডাইপোল মানে কি, ওই ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, দুটো পোল বা দুটো মেরু হলো। এরপরে নেক্সট ধরো CH3 CH2 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 Cl, এটা আছে CH3 CH2 CH Cl CH3, এটা আছে, আরেকটা আছে CH3C CH3 CH3 Cl। তাহলে এই তিনটে যে গঠন আছে এদের কিন্তু মলিকুলার ফর্মুলা বা আণবিক ভর বা আণবিক গঠন একই। C4H9Cl, এটাও C4H9Cl, এটাও C4H9Cl। তাহলে তুমি ওই ভরের ভিত্তিতে বলতে পারবে না যে এর ভর বেশি বলে ডাইপোল, ভর বেশি বলে ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি কাজ করবে, বা এখানেও দেখো CCl আছে, মাঝেরটাও CCl আছে, ধারেরটাও CCl আছে, তাহলে এখানে ডাইপোল সব জায়গাতেই সমান হবে, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস সব জায়গাতে তৈরি হবে, তাহলে এখানে ভরও সমান, দ্বিমেরু আকর্ষণ বলও সমান, তাহলে ওই ভিত্তিতে তুমি এর বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট ব্যাখ্যা করতে পারবে না। হয়েছে? তাহলে কীভাবে ব্যাখ্যা করতে পারবে? দেখো, প্রথমের যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে লিনিয়ার, একদম শেষের যে স্ট্রাকচারটা আছে সেটা স্ফেরিক্যাল, মানে গোলাকার আর কি। তাহলে আমরা জানি যে কোনো স্ট্রাকচার যদি লিনিয়ার হয় তার সারফেস এরিয়াটা বেশি হয়, মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেশি হয়। ধরো একটা লাঠি আর একটা ফুটবল, তাহলে লাঠিটা তুমি যদি একটা সমতল জায়গায় রাখো, সে যতটা ক্ষেত্রফল দখল করবে একটা ফুটবল নিশ্চয়ই পারবে না, ফুটবলের একটু অল্প অংশই নিচে টাচ করে থাকে, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে তার বয়লিং পয়েন্টও তত বাড়বে। তাহলে এটা হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে এই গঠনটা হচ্ছে লাঠির মতো একটা, তাহলে এটা ভূমিতে অনেকটা জায়গা জুড়ে স্পর্শ করে থাকবে, তার জন্য পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি। আর পরেরটা হচ্ছে একটা বল, দেখো এখানে যে পৃষ্ঠতল তার একটু টাচ করে আছে ভূমিতে, তার জন্য এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম, ফলে বয়লিং পয়েন্টও কম হবে। হলো? আচ্ছা, এরপরে নেক্সট এক্সাম্পল ধরো CH3F CH3Cl CH3Br CH3I। তাহলে এটা ইজিলি বলা যাবে FCl BrI আছে, I মানে ওর আকারটা বড় বা ভরটা বড় হয় বা বেশি হয়, তাহলে ভর যত বেশি হবে ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বেশি কাজ করবে। আর চারটা দিয়ে তো দ্বিমেরু আকর্ষণ বল আছে, তাহলে কার্বন মানে ডেল্টা প্লাস, ফ্লোরিন ডেল্টা মাইনাস, কার্বন ডেল্টা প্লাস, ক্লোরিন ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। কারণ কার্বন আর ফ্লোরিন বা কার্বন ক্লোরিন, কার্বন ব্রোমিন, কার্বন আয়োডিন এদের মধ্যে দ্বিমেরু সৃষ্টি হবে, কারণ তৈরিনাত্মকতার পার্থক্য রয়েছে, তাহলে দ্বিমেরু সৃষ্টি হলে দ্বিমেরু আকর্ষণ বলও থাকবে। তো এখানে পার্থক্য কোথায়? ওই ডাইপোল আকর্ষণ বল, সরি মাস, মোলার মাসের। তাহলে এখানে CH3I এর ক্ষেত্রে মাসটা সবচেয়ে বেশি হবে, আর CH3F এখানে মাসটা সবচেয়ে কম হবে, কারণ আয়োডিনটা নিচের দিকে আছে, তাহলে FCl BrI, আয়োডিন একদম নিচের দিকে আছে, তার জন্য এর মাসটা অনেক বেশি। তাহলে মাস যদি বেশি হয় ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বেশি কাজ করবে, বয়লিং পয়েন্ট তত বেশি হবে। হয়েছে? আর দ্বিমেরু দিয়ে এটা বলা যাবে না কেন? কারণ চারটাতেই দ্বিমেরু আকর্ষণ বল কাজ করছে। তাহলে এখানে অর্ডারটা হবে এরকম। হলো? এরপরে বন্ধনের স্থায়িত্ব, এটা গেল 3 নম্বর। আচ্ছা, 2 নম্বর ছিল, 3 নম্বর হচ্ছে বন্ধনের স্থায়িত্ব।
তাহলে ধরো সি এফ আছে, সি সিএল আছে, সি বিআর আছে, সি আই আছে, তাহলে কোন বন্ধনটা বেশি স্থায়ী, মানে কোনটা ইজিলি ভাঙবে নি? তাহলে সিএল তো সরি সি তো সবগুলোতেই কমন, এখানে আছে এফ, এখানে আছে সিএল, এখানে আছে বিআর, এখানে আছে আই। তাহলে সেন্টারের মধ্যে ডিস্টেন্সগুলো দেখো। তাহলে সিআই এর ক্ষেত্রে বন্ড লেন্থটা বেশি, তাহলে বন্ড লেন্থ যদি বেশি হয়ে যায় ওই বন্ধনটা ভেঙে যাবে, তাহলে বন্ধন ভেঙে গেলে বন্ধনটা স্থায়ী রাখলো নি। আর সিএফ এর ক্ষেত্রে বন্ড লেন্থটা কম, তাহলে ইজিলি বন্ধনটা ভাঙা যাবে নি, তাহলে বন্ধনটা না ভাঙা গেলে বন্ধনটা তত বেশি স্থায়ী। ব্যাস, তাহলে এই ক্লাসে এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের যে রাসায়নিক ধর্ম হয় সেই সম্পর্কে আলোচনা করব।